আমরা পরিচয় হয়ে নিলাম যে আসলে আমরা কে কোন ইউনিভার্সিটিতে আছি, কোন ফার্স্ট ইয়ার চিটিং ইউনিভার্সিটি। আচ্ছা, ওকে, ফোর্থ ইয়ার চিটিং ইউনিভার্সিটি। আচ্ছা, ইডেন ইডেন মহিলা কলেজ। ভালো। যারা আমরা আসলে এখন এই অনার্সে পড়ছি, আমাদের সামনে এখন আসলে অনেক টাইম, বুঝছেন? আমাদের আসলে অনেক টাইম বলতে কিরকম, আমাদের ইউনিভার্সিটি লাইফের যে আমাদের একাডেমিক পড়াশোনা আছে, এই একাডেমিক পড়াশোনা করার পরেও কিন্তু আমাদের আসলে প্রচুর সময় থেকে যায়। কিন্তু আমরা আসলে যেটা হয় সেটা হচ্ছে, আমরা ইউনিভার্সিটি লাইফে আমাদের সময়গুলো আসলে আমরা অনেক বেশি অপচয় করি। কিভাবে অপচয় করি সেটা একটু আজকে স্লাইডে আমি দেখাবো, আমরা আসলে কিভাবে আমাদের সময়গুলো মহা গুরুত্বপূর্ণ সময়গুলো আসলে অপচয় হয়ে যায়। তো চলেন আমরা আসলে আজকে আমাদের আলোচনাটা শুরু করি। ফাউন্ডেশন। আমরা ফাউন্ডেশন শব্দটা দেখলে প্রথমে যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে বিল্ডিং এর ফাউন্ডেশন। যে কোনো আপনি বিল্ডিং করতে যান, যে কোনো বিল্ডিং করতে যান, তখন আপনি কয়তলা বিল্ডিং করবেন? আপনি মনে করেন 50 তলা বিল্ডিং করবেন। আপনি একটা 50 তলা বিল্ডিং করবেন, তাহলে আপনার ওই বিল্ডিং এর ফাউন্ডেশনটাও ওই লেভেলের মজবুত হইতে হবে। আপনি মনে করেন যে একতলা একটা বিল্ডিং করবেন, আপনার ওই একতলা বিল্ডিং এর ফাউন্ডেশন যেরকম হবে, 50 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন একই রকম হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে, মুরব্বীরা বলেন যে ঘরের ফাউন্ডেশন যত মজবুত, ঘর তত শক্তিশালী। ফাউন্ডেশন না থাকলে কি হয়? ফাউন্ডেশন না থাকলে এই অবস্থা হবে আমাদের। ফাউন্ডেশন না থাকলে কি হয়? ঘরের বিল্ডিং এর ফাউন্ডেশন না থাকলে এরকম, অর্থাৎ হালকা ঝড়ে আমরা কি হয়ে যাব? ঠিক আছে? অর্থাৎ এই যে এভাবে, এই যে এখানে যে অবস্থা দেখা যাচ্ছে, বিল্ডিং এর যে অবস্থা দেখা যাচ্ছে, ফাউন্ডেশন হইলে এখন আরো তো আপনার ভূমিকম্প ঝুঁকি তো দেখতেই পাচ্ছেন, বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি এই 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 অবস্থা হবে আপনার। হ্যাঁ, ফাউন্ডেশন না থাকলে, ঘরের বিল্ডিং এর ফাউন্ডেশন না থাকলে, হ্যাঁ। আর বিল্ডিং এ যদি স্ট্রং ফাউন্ডেশন থাকে তাহলে বিল্ডিংটা খুব মজবুত হবে, আহ, শক্তি নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে। চাকরির ক্ষেত্রে বা আপনার ব্যক্তি জীবনে কি এটা সত্য, নাকি এটা শুধু বিল্ডিং এর জন্যই সত্য? এইটা হুবহু আপনার ব্যক্তি জীবনের জন্য সত্য। কিভাবে সত্য? যখন আপনার একটা ভালো ফাউন্ডেশন না থাকে, ফাউন্ডেশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে চাকরির প্রার্থীদের ভাষায় যে জিনিসটাকে বলা হয় বেসিক। স্যার আমার তো বেসিক ভালো না, তাইলে আমি আসলে কি করব? আমার তো বেসিক ভালো করতে, আমি তো, স্যার আমি ম্যাথ ভালো পারি না কারণ আমার ম্যাথের বেসিক উইক। এই কথাগুলো আমরা প্রায়শ বলি। অথবা ফোর্থ ইয়ার শেষ হওয়ার পর যখন আমি চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে যাব, তখন আমি বলবো যে আমার ম্যাথের বেসিক তো উইক, আমার ইংরেজির বেসিক তো উইক। ওই যে বেসিক যে জিনিসটা বলতেছি, ওই বেসিক বিষয়টাই হচ্ছে এই ফাউন্ডেশন। এই এই যে বেসিক উইক থাকার বিষয়টা আর বেসিক স্ট্রং থাকার বিষয়টা, এটা ডিপেন্ড করে আপনার ফাউন্ডেশন মজবুত নাকি আপনার ফাউন্ডেশন নড়বড়ে সেটার উপরে। আপনার ফাউন্ডেশন যদি নড়বড় হয়, তার মানেই বোঝাচ্ছে আপনার বেসিকটা আসলে উইক। আপনার ফাউন্ডেশন যদি স্ট্রং থাকে, তার মানে হচ্ছে আপনার বেসিক আসলে স্ট্রং। ঠিক আছে? তার মানে আলটিমেটলি আমাদের বেসিক এবং ফাউন্ডেশন, বিল্ডিং এর ক্ষেত্রে ফাউন্ডেশন যেটাকে আমরা বলতেছি, চাকরির ক্ষেত্রে সেই ফাউন্ডেশনটাই হচ্ছে আমার বেসিকটাকে গড়ে নেওয়া। ব্যাংক চাকরির জন্য ফাউন্ডেশন কেন দরকার? অর্থাৎ ব্যাংক চাকরি পাইতে আমি যখন ব্যাংকে একটা চাকরি করতে যাব, তখন আসলে আমার কি কি ফাউন্ডেশন দরকার, বা আমার কি আসলে ফাউন্ডেশনের কোনো দরকার আছে কিনা, বা আমার বেসিকের কোনো ইয়ে আছে কিনা। চাকরির প্রস্তুতি শুরুতে আমরা অনেকে বলে থাকি আমার ওই বিষয়ের বেসিক ভালো না। এই যে বললাম একটু আগে, যেটা বললাম, ওই বিষয়ের কি ভালো না? বেসিক ভালো না। ফাউন্ডেশন হলো মূলত সেই বেসিক বিল্ড আপ করা। ফাউন্ডেশন হচ্ছে বেসিক্যালি হচ্ছে সেই বেসিকটাকে কি করা? বিল্ড আপ করা। সেই বেসিকটাকে বিল্ড আপ করা কেমন? আমি যদি বেসিকটা বিল্ড আপ করতে পারি, আমি যদি তার মানে আমি ফাউন্ডেশনটা কি করলাম? স্ট্রং স্ট্রং করলাম। এখন এই যে বেসিক বিল্ড আপ বা ফাউন্ডেশন বিল্ড আপ, এই জিনিসটা তো আমার আসলে বুঝতে হবে। আমি আসলে কি করলে আমার বেসিক বিল্ড আপ হবে, কি করলে আমার ফাউন্ডেশন বিল্ড আপ হবে, এই জিনিসটা তো আসলে আমার বুঝতে হবে, তাই না? যে আসলে মানে ফাউন্ডেশন আমি যে স্ট্রং করার কথা বলতেছি, আমি যে ফাউন্ডেশন কোর্সে ভর্তি হচ্ছি, বা আমি যে বেসিক বিল্ড আপের কথা স্যাররা বলে যে বেসিক স্ট্রং করো, বেসিক স্ট্রং না করলে কিন্তু ভালো করতে পারবে না সামনে। হ্যাঁ, বেসিক স্ট্রং করাতে কিন্তু জরুরি। ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংক চাকরি প্রিপারেশনের ক্ষেত্রে আসলে বেসিক কোনটাকে বলতেছে, মানে বেসিক স্ট্রং করা বলতে আসলে কোন জিনিসটাকে বোঝাচ্ছে? আর আপনার হচ্ছে কোন কোন সাবজেক্টগুলোকে আসলে পড়তে হবে বা কিভাবে এটাকে বিল্ড আপ করতে হবে? তাহলে চলেন আমরা একটু দেখি। প্রথম বিষয় হচ্ছে, আমার যেটা বুঝতে হবে সেটা হচ্ছে বিসিএস এবং ব্যাংকের মধ্যে প্রিপারেশন আসলে মৌলিক পার্থক্যের জায়গাটা কোথায়। কারণ আমরা যারা অনার্স লেভেলে আছি, আমরা সাধারণত
চাকরি বলতে আমরা সাধারণত দুই ধাপে জিনিসটাকে চিন্তা করি, একটা হচ্ছে আমি বিসিএস দিব, আর একটা হচ্ছে আমি ব্যাংকে জব করব। তাহলে এই যে বিসিএস এবং ব্যাংক আমার যে চাকরি পাওয়ার দুইটা ক্ষেত্র বা চাকরি প্রিপারেশনের যে দুইটা আলাদা সেক্টর, এই সেক্টরের প্রিপারেশনে আসলে পার্থক্যটা কোন জায়গায়, বা প্রিপারেশনে কি আসলে ওরকম পার্থক্য আছে কিনা, এই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখে, বিসিএস এবং ব্যাংকের প্রিপারেশনের মূল পার্থক্যের জায়গা যেখানে, বিসিএস ভার্সেস ব্যাংক যদি আমি বলি, মূল পার্থক্যের জায়গা মোটা দাগে আমি যে কয়টা বলবো সে কয়টা। এক নাম্বার ভোকাপ, নাম্বার টু ম্যাথ। এই দুইটা জায়গাতে আপনার পার্থক্য আছে। এখন কথা হচ্ছে, স্যার পার্থক্য কি? বিসিএস কি ভোকাবুলারি লাগে না? বিসিএস এ ভোকাবুলারি লাগে, তবে বিসিএস এ গ্রামারের মানে বিসিএস প্রিলিতে গ্রামারকে আসলে যত বেশি প্রায়োরিটি দেওয়া হয়, ব্যাংকের ক্ষেত্রে ঠিক ওই প্রায়োরিটি জায়গাটা চলে যায় আসলে ভোকাবুলারিতে। সো ব্যাংকের ক্ষেত্রে আমি মানে ব্যাংক প্রিপারেশনের জন্য আমি ভোকাবুলারিটাকে কি করতে হবে, আর একটু বেশি গুরুত্ব দিয়ে হাইলাইট করতে হবে। ঠিক আছে, ব্যাংকের ক্ষেত্রে ম্যাথটা করতে হবে আমার ইংরেজিতে, ব্যাংকের ক্ষেত্রে ম্যাথ করতে হবে ইংরেজিতে। ব্যাংকের ক্ষেত্রে পাটিগণিতের গুরুত্বটা বেশি। যেমন এই যে আমরা স্কুল লাইফে পড়েছি শতকরার ম্যাথ, আমরা স্কুল লাইফে পড়েছি হচ্ছে লাভ ক্ষতির ম্যাথ, এই ম্যাথগুলো ব্যাংকে বেশি আসে। তাহলে বিসিএস এ কোনটা আসে? বিসিএস এগুলো থেকেও প্রশ্ন আসে, তবে বিসিএস বেশিটা আসে হচ্ছে আমরা বীজগণিত যেগুলো করছিলাম, বীজগণিত, ত্রিকোণমিতি যেগুলো করছিলাম ওগুলা। তাহলে ব্যাংকের প্রিপারেশন এবং বিসিএস এর প্রিপারেশন আসলে তেমন কোনো মানে খুব বেশি পার্থক্য আছে বিষয়টা এরকম না। ব্যাংকেও আপনার ম্যাথ করতে হবে, বিসিএসও আপনার ম্যাথ করতে হবে, জাস্ট কিছু চ্যাপ্টারের বেশ কম হয়ে যাবে। কিছু চ্যাপ্টার বিসিএস এর জন্য আলাদাভাবে করতে হয়, কিছু চ্যাপ্টার ব্যাংকের জন্য আলাদা গুরুত্ব দিয়ে করতে হয়। ব্যাংকের জন্য আলাদা করে ভোকাবুলারিতে অনেক বেশি গুরুত্ব দিতে হবে, বিসিএস এ গ্রামারে অনেক বেশি গুরুত্ব দিতে হবে, ব্যাংকও গ্রামারে গুরুত্ব দিতে হবে, তবে সেটা কি মানে ওই বিসিএস এর মতো অত ডিপে চলে যেতে হবে বিষয়টা এরকম না। আরেকটা বিষয় হচ্ছে লিটারেচার, ইংরেজির ক্ষেত্রে লিটারেচার যেটা, ইংরেজিতে লিটারেচারে আপনার বিসিএস এর ক্ষেত্রে 15 মার্কের লিটারেচার আপনার কি করতে হবে, প্রিলিফেস করতে হবে। ব্যাংকের ক্ষেত্রে সেটা সর্বোচ্চ 4 থেকে 5 মার্ক, কখনো কখনো কোনো মার্কই আসে না, কখনো কখনো 0 মার্ক। অর্থাৎ ব্যাংকের ক্ষেত্রে লিটারেচার আসতেও পারে, লিটারেচার নাও আসতে পারে, কিন্তু বিসিএস এর ক্ষেত্রে আমার ইংলিশ লিটারেচার কিন্তু ফেস করতেই হবে। তাহলে পার্থক্যের জায়গাগুলো আসলে আমরা দেখলাম। এখন আপনার প্রশ্ন আসতে পারে, স্যার সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান বিসিএস এ যত ডিপলি পড়তে হয় ব্যাংকে আসলে অত ডিপলি পড়তে হয় না। কেমন মানে অনেক বেশি সাধারণ জ্ঞান আসলে ব্যাংকে ওভাবে পড়তে হয় না। ব্যাংকে সাধারণত আপডেটেড যে সাধারণ জ্ঞানগুলো আছে, রিসেন্ট যে সাধারণ জ্ঞানগুলো আছে, এগুলো থেকে বেশি হাইলাইট করতে হয়, এগুলো বেশি পড়তে হয়। এখন প্রার্থীদের সমস্যার জায়গাটা কোথায় দেখেন, এখন মনে করেন আপনি ব্যাংকের জন্য নিজেকে আস্তে আস্তে ফাউন্ডেশন লেভেলে প্রস্তুত করবেন। আপনি এখন কি করতেছেন, প্রস্তুতি নেওয়ার জন্য আপনি দেখবেন আপনার ইউনিভার্সিটিতে, আপনি যদি থার্ড ইয়ার হন, ফোর্থ ইয়ার হন, তাইলে ফোর্থ ইয়ার যারা আসলে চাকরির প্রস্তুতি শুরু করছে তারা কি করবে দেখেন, তারা যেটা করবে কারেন্ট অ্যাফেয়ার্স বই একটা নিয়ে পড়তে থাকে। ভাই, কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে সাম্প্রতিকের বই। আপনি ফোর্থ ইয়ারে, আপনি থার্ড ইয়ারে, আপনার আজকে যেটা সাম্প্রতিক সেটা কি আজকে থেকে 2 বছর পরের সাম্প্রতিক হবে? হবে না। তাহলে আপনি ওই যে কারেন্ট অ্যাফেয়ার্সের বইটা এখন পড়তেছেন, এটা আমি মানে পড়লে আপনার জ্ঞান বাড়বে, এখানে খারাপের কিছু নাই, কিন্তু আপনি যদি চিন্তা করেন সেটাকে যদি আপনি চাকরির প্রস্তুতি নিচ্ছেন হিসেবে চালাই দিতে চান তাহলেই সমস্যা। আসলে ওটা চাকরির প্রস্তুতি হচ্ছে না, ওটা আপনার জানার পরিধি বৃদ্ধি করছে, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো কাজ, কিন্তু এটা আসলে মোটা দাগে চাকরির প্রস্তুতি নয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ব্যাংক এবং বিসিএস এর প্রস্তুতিটা মোটামুটি দেখলাম। ব্যাংক এবং বিসিএস এর প্রস্তুতি যতটুকু বললাম, এতটুকু আপনারা কি ক্লিয়ার কিনা বলেন তো?
ডিগ্রি থেকেও করা যায়। একজন জিজ্ঞেস করেছেন ডিগ্রি থেকে কিছু করা যায় না, ডিগ্রি করার পরে আপনি জাস্ট মাস্টার্সটা দিতে হবে, মাস্টার্সটা দিলে এরপর আপনি নর্মাল লাইনে আপনি কি করতে পারবেন, মাস্টার্স থাকলে আপনি হচ্ছে নর্মাল লাইনে পরীক্ষা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, তাহলে আমরা ডিফারেন্স বিটুইন বিসিএস অ্যান্ড ব্যাংক প্রিপারেশন দেখলাম। তাহলে বিসিএস হচ্ছে দেখেন বাংলা এখন নতুন যে পিএসসির ইয়াটা আছে সেখানে 30 নাম্বার দেখানো হয়েছে, আর ব্যাংকে হচ্ছে 25 মার্কের আসে বাংলা। আমি আসলে বিসিএসটাকে ওভাবে হাইলাইট করবো না, আমি যেহেতু ব্যাংকের জন্য কথা বলতে আসছি আমি ব্যাংকটাকে আজকে হাইলাইট করব বেশি। তাহলে ব্যাংকে বাংলা ভাষা ও সাহিত্য থেকে 25 মার্ক আসে, এই 25 মার্কের মধ্যে বাংলা ব্যাকরণ থেকে আসে হচ্ছে আপনার 17 থেকে 18 মার্ক, সাহিত্যতে আসে হচ্ছে 7 থেকে 8 মার্ক। এই হচ্ছে মোটা দাগে বাংলা 25 নম্বরের প্রশ্ন ব্যাংকে যেভাবে করে আসে আর কি। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি বাংলা আপনার হচ্ছে এই যে ব্যাংকের যে প্রিপারেশন আছে, ব্যাংকের প্রিপারেশন হচ্ছে বা বাংলা ব্যাকরণের গুরুত্বটা এখানে বেশি, ব্যাকরণটা বেশি করে আপনার কি করতে হবে, পড়তে হবে ব্যাংকের জন্য। আর এই যে সাহিত্য, সাহিত্য একদমই ফেলে যাওয়ার মতো না, 7-8 মার্ক অনেক মার্ক প্রিলি পাস করার জন্য। সো সাহিত্যটা পড়তে হবে। তবে সাহিত্যে এখানে বিসিএস এ যে হিউজ সিলেবাস পড়তে হয় ও তো হিউজ সিলেবাস পড়তে হবে না। এখানে অ্যাভারেজে আপনার হচ্ছে 15 থেকে 20টা সাহিত্যিক ভালো করে যদি পড়া যায় তাহলে কিন্তু ভালো করা সম্ভব। এখন দেখেন আপনি ফাউন্ডেশনে আছেন, আপনি ইউনিভার্সিটিতে পড়ছেন, হ্যাঁ, তো ফাউন্ডেশন লেভেলে থাকতে আপনার কিন্তু এই যে ব্যাকরণ, লিটারেচার এগুলো যদি আপনি অল্প অল্প করেও সময় দেন তাহলে কিন্তু আপনার সময়টা আসলে কি হয়ে যায়, কাভার করা হয়ে যায়। ঠিক আছে, ফাউন্ডেশনে হচ্ছে আপনার হচ্ছে ব্যাকরণ এবং সাহিত্য আছে, ব্যাকরণের জন্য হচ্ছে বোর্ড বই এবং অধ্যায়ভিত্তিক প্রস্তুতি নেওয়া লাগবে। ফাউন্ডেশনে হচ্ছে আপনি আপনি কিভাবে আসলে বাংলার ফাউন্ডেশনটা করতে পারেন, ফাউন্ডেশন বাংলার করতে হলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাকরণের জন্য বোর্ড বইটা, তারপর হচ্ছে কিছু অধ্যায়ভিত্তিক প্রস্তুতি দরকার। এখন এই পড়াগুলো না, এই পড়াগুলো আসলে বাসায় বসে বসে আপনার আসলে পড়তে ইচ্ছে করবে না, বাসায় বসে নিজে নিজে পড়তে ইচ্ছে করবে না। এই কারণেই কি করতে হবে, এই কারণেই আপনি যদি কোনো একটা কোথাও আপনার হচ্ছে একটা প্রেশার, নিজের মস্তিষ্ককে যদি কোনো জায়গা থেকে একটা প্রেশার দিতে পারেন যে ভাই আমি তো সময়টা সারাদিন এমনিতেই নষ্ট করলাম, বা ভাই আমি তো হচ্ছে কি করতেছি, আমি তো ইউনিভার্সিটিতে যাচ্ছি আসতেছি, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিচ্ছি, এভাবে করে তো সময় যাচ্ছে। এটার পাশাপাশি আমি নিজেকে একটু, আমার যেহেতু চাকরি করতে হবে, আমার যেহেতু প্ল্যান হচ্ছে আমি অনার্স শেষ করে চাকরি করব, সুতরাং যে চাকরিগুলো আমার পাওয়ার ইচ্ছা আছে সেই চাকরিগুলো পাওয়ার ক্ষেত্রে আমি একটু যদি কি করি, একটু যদি নিজেকে আস্তে আস্তে একটু গুছিয়ে নিই, তাহলে হয়তো অনার্স শেষ হওয়ার পরে আমি চাকরির যে বাজার আছে সেই বাজারে আসলে হয়তো একটু ভালো করতে পারবো। এই ধরনের চিন্তা থেকে আপনি যদি ফাউন্ডেশনে কি করেন, এনরোলড হন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার কিছু কিছু পড়া হয়ে যাবে। যেমন এই যে ব্যাকরণের অধ্যায়ভিত্তিক পড়াগুলো, ব্যাকরণের অধ্যায়ভিত্তিক পড়া বলতে কি বোঝাচ্ছে, এই যে আহ, বিরোচন পার্ট আছে, হ্যাঁ, তারপর বিরোচন পার্টের মধ্যে আছে এক কথায় প্রকাশ বাগধারা, তারপর ব্যাকরণ পার্টের যে পড়াগুলো আছে আপনার এই যেমন মনে করেন সমাস, কারক, প্রত্যয়, সন্ধি, বানান, বাক্য শুদ্ধিকরণ, শব্দ, এগুলো যদি আপনার অনার্স লাইফেই 1 থেকে 2 বার যদি অনার্স লাইফে আপনার পড়া হয়ে যায় এইগুলো, তাহলে আপনি যখন চাকরির পরীক্ষার প্রস্তুতি নেবেন বা আপনি যখন চাকরির পরীক্ষা দিতে যাবেন তখন এগুলো আপনার জন্য আর কি মনে হবে না, খুব একটা কঠিন কোনো কিছু মনে হবে না। এই জিনিসগুলো আসলে আহামরি কোনো কঠিন কিছু মনে হবে না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি এগুলোর সাথে খুব পরিচিত থাকবেন। আপনি যত বেশি পরিচিত থাকবেন তত আপনার আহ, সামনে এগিয়ে যেতে সেটা আপনার জন্য কি হবে, মানে হেল্পফুল হবে আর কি। ঠিক আছে, তাহলে এই যে ব্যাকরণের এই যে আমি যে টপিকগুলো বললাম, এই প্রত্যেকটা টপিক কিন্তু প্রত্যেকটা টপিকই কিন্তু আসলে পরীক্ষায় আসার মতো, হ্যাঁ, প্রত্যেকটা টপিক হচ্ছে পরীক্ষায় আসার মতো। সো এই টপিকগুলোকে আপনি যদি গুরুত্ব দিতে পারেন তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে করে নিজেকে কি করতে পারবেন, গুছিয়ে নিতে পারবেন। দেখেন আমি আপনি এখন আপনার মাথার মধ্যে একটা জিনিস চিন্তা আসতে পারে, সেটা হচ্ছে আমি আসলে এই যে ব্যাংকে চাকরির প্রস্তুতি নিব বা ব্যাংকে চাকরি করব বা আমি বিসিএস ক্যাডার হব, এটা হয়ে আসলে লাভটা কি? লাভটা হচ্ছে আপনি দেখেন ফাউন্ডেশনটা হয়ে গেলে আপনার যদি ফাউন্ডেশন থাকে, এটাই আপনার আসলে কি লাভ হবে, প্রথমে এই জিনিসটা একটু আনসার ক্লিয়ার করে তারপর বলতেছি শুনেন। আপনার যদি ফাউন্ডেশন স্ট্রং থাকে তাহলে আপনি চাকরির প্রস্তুতিতে খুব দ্রুত প্রিলি এবং রিটেনগুলো টিকবেন, প্রিলি এবং রিটেন খুব দ্রুত টিকবেন। আপনার যে ফ্রেন্ডের বেসিক বা ফাউন্ডেশন উইক, সে হয়তো 1 বছর অনার্স শেষ হওয়ার পরে 1 বছর প্রস্তুতি নিয়ে টিকবে। আপনার যদি ফাউন্ডেশন ভালো থাকে তাহলে আপনি কি করবেন, এই যে অনার্স শেষ হওয়ার পরে যে চাকরির পরীক্ষায় দিতে যাবেন সেগুলোতে আপনি আসলে প্রিলি এবং রিটেন টেকা শুরু করবেন যদি আপনার ফাউন্ডেশনটা স্ট্রং থাকে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য এটা। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে স্যার সে তো 1 বছর পরে টিকছে,
তাহলে আমি এখনের সময়টাকে এনজয় করি, সমস্যা কি? আর তো তখন না হয় 1 বছর পরে গিয়ে চাকরি পাবো বা 1.5 বছর পরে গিয়ে চাকরি পাবো, তাতে কি এমন ক্ষতি? ক্ষতির জায়গাটা হলো 1 বছর আগে চাকরিতে ঢোকা আর 1 বছর পরে চাকরিতে ঢোকার মধ্যে আপনার কেরিয়ারের আকাশ পাতাল একটা পার্থক্য আছে। ঠিক আছে? কেরিয়ারে একটা বিশাল পার্থক্য আছে। পার্থক্যের জায়গাটা কোথায়? পার্থক্যের জায়গাটা হচ্ছে, কেরিয়ারের পার্থক্যের জায়গাটা হচ্ছে, আপনি আহ, যখন কি হবে, আপনি যখন হচ্ছে আহ, 1 বছর আগে চাকরিতে ঢুকলেন, আপনি আপনার কেরিয়ারে একটা প্রমোশন হয়তো বেশি পাবেন। 1 বা 2 বছর পরে চাকরিতে ঢুকলে সেই প্রমোশনটা হয়তো আপনি পাবেন না। এখন আপনার মনে হতে পারে যে এই প্রমোশন বা এগুলো কি আসলেই ম্যাটার করে? এগুলো আপনি যখন চাকরি লাইফে বা আপনি যখন চাকরির স্টেজে ঢুকে যাবেন তখন বুঝবেন এগুলো প্রত্যেকটা জিনিস আসলে কত বেশি ম্যাটার করে। তারপর দেখেন, আপনার যখন ফাউন্ডেশন স্ট্রং থাকবে, আপনি আগে চাকরি পাইলেন, আপনার ফাউন্ডেশন যদি উইক থাকে, ভালনারেবল থাকে, তাহলে আপনার 1.5 বছর বা 2 বছর পরে চাকরি হইলো। ইন দি মেন টাইম আপনার জুনিয়র ব্যাচ আপনার আগে চাকরি পেয়ে গেল, এটা অনেক সময় হয়ে থাকে, হয়ে যায়। হ্যাঁ, তখন কিন্তু দেখবেন জিনিসগুলো আবার আপনার জন্য একটু কি হয়ে যাবে, মেনে নেওয়াটা একটু টাফ হয়ে যাবে, হ্যাঁ, একটু মেনে নিতে কঠিন হবে বা কষ্ট লাগবে। এই কারণেই যে বিষয়টা সেটা হচ্ছে, দ্য সুনার দ্য বেটার। আপনি চাকরির ক্ষেত্রে, চাকরি পাওয়ার ক্ষেত্রে যত দ্রুত আপনি কি করতে পারবেন, জয়েন করতে পারবেন চাকরিতে, যত দ্রুত আসতে পারবেন, আপনার কাঙ্ক্ষিত জবটা যত দ্রুত পাবেন, তত সুন্দর আপনার ক্যারিয়ারটা, তত সুন্দর হবে। আপনার ভবিষ্যৎটা, চাকরি লাইফের যে ভবিষ্যৎ আছে, সেই ভবিষ্যৎটা কিন্তু আলাদা। আমরা এখানে যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছি, আমাদের বা বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিতে যারা আমরা পড়ছি, তাদের কিছু তাদের মাথার মধ্যে কিছু মিথ কাজ করে, যেগুলো একটু ভেঙে ফেলা বা ভেঙে যাওয়া ভালো। আমিও আপনাদের মতো পাবলিক ইউনিভার্সিটিতে পড়া একজন স্টুডেন্ট, ঠিক আছে? আমি কিছু কথা বলি, বাস্তবতাটা মেনে নেন। প্রথম বাস্তবতা হচ্ছে, আপনার পাবলিক ইউনিভার্সিটির সার্টিফিকেট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা কাগজ। আপনি যেখানেই যান, আপনি যদি আলটিমেটলি সেই জায়গাটাতে পারফেক্টলি সাকসেসফুল হইতে না পারেন, তাহলে আপনার পাবলিক ইউনিভার্সিটির সার্টিফিকেট কোনো কাজেই আসবে না। সেটা কিভাবে? আপনি চাকরির আপনি চাকরির প্রস্তুতি নিলেন, চাকরি পরীক্ষা দিতে গেলেন, আপনি কোন ইউনিভার্সিটি সেটা ফ্যাক্ট হবে না, আপনি কতটা ভালো রিটেন পরীক্ষা দিয়েছেন সেটা ফ্যাক্ট হবে, আপনি রিটেনে কত মার্ক পেলেন সেটাই দিন শেষে আপনাকে চাকরি পাইয়ে দিবে। আপনার পাবলিক ইউনিভার্সিটি সার্টিফিকেট আপনাকে চাকরি পাইয়ে দিবে না। চাকরির প্রস্তুতির ক্ষেত্রে গেল এটা। দ্বিতীয় বিষয় হচ্ছে, স্যার আমার চাকরির দরকার নাই, আমি হচ্ছে বাইরে চলে যাব, বিদেশ চলে যাব, আমি হায়ার স্টাডি করব, বিদেশে যাব, বিদেশে সেটেল হবো, ডান, খুব ভালো কথা। আপনি বিদেশে গেলে, বিদেশে স্টাডি করতে গেলে আপনারা জানেন আমাদের জিআরই জিমেট এগুলোর আসলে অনেক সময় প্রয়োজনীয়তা দেখা দেয়। তো জিআরই জিমেট আপনি যখন দিতে যাবেন, তখন সেটা ইউনিভার্সিটির ব্যাকগ্রাউন্ড দিয়ে কিন্তু জিআরই জিমেটের স্কোর আসবে না। জিআরই জিমেটের স্কোর ভালো করতে হলে সে আপনার ম্যাথ ভালো করতে হবে, ইংরেজি ভোকাবুলারি পার্ট ভালো থাকতে হবে। দিন শেষে আমরা যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, আমাদের অনেকেরই একটা ধারণা থাকে যে আমরা মনে হয় পাশ করে বের হইলে আমাদের সামনে মনে হয় অবারিত সুযোগ, অনেক বেশি সুযোগ। ডেফিনেটলি অবারিত সুযোগ আছে, এখানে কোনো সন্দেহ নাই। বাট সেই সুযোগটা কাজে লাগানোর জন্য প্রস্তুতিটা কিন্তু আপনার থাকতে হবে। আশা করছি আমি বিষয়টা বুঝাতে পেরেছি আপনাদেরকে। ঠিক আছে? ওকে, তাহলে আমি পরের অংশে যাচ্ছি, কেমন? তো এই যে যে জিনিসটা বললাম, এতক্ষণ যে জিনিসটা বললাম, সেটা হচ্ছে আত্মতুষ্টিতে, পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে বা পাবলিক ইউনিভার্সিটি থেকে আত্মতুষ্টিতে ভোগার আসলে সুযোগ নাই। আবার ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে নিজেকে ডাউন করে রাখারও কোনো প্রয়োজনীয়তা নাই। কারণ হচ্ছে দিন শেষে আপনার যখন অনার্স শেষ হবে, আপনি যখন কি করবেন, চাকরির প্রস্তুতি বা চাকরির বাজারে বা চাকরির বাজারে যখন আপনি প্রবেশ করবেন, আপনি যখন চাকরির পরীক্ষা দিতে যাবেন, তখন কিন্তু ফিল্ড হচ্ছে ইকুয়াল ইকুয়াল ফিল্ড, অর্থাৎ যে ভালো করবে সেই চাকরি পাবে। কোন ইউনিভার্সিটি সেটা ওখানে আর ম্যাটার হবে না। আচ্ছা, এবার আসেন, আমরা বাংলা দেখলাম, এবার ইংরেজি দেখেন। ইংরেজিতে বিসিএস এখন 30 মার্ক করে ফেলেছে, ব্যাংকে হচ্ছে 25 মার্ক। এই যে ব্যাংকের যে ইংরেজি, সেখানে আমার কি কি দরকার? গ্রামার দরকার, লিটারেচার দরকার, ভোকাবুলারি। লিটারেচার লাগবে একেবারে কম, এটা কম গুরুত্বপূর্ণ। ভোকাবুলারি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ব্যাংকের ক্ষেত্রে ভোকাবুলারি আপনার ভালো করতেই হবে। ব্যাংকের ক্ষেত্রে আপনার ভালো না করলে, ভোকাবুলারি ভালো না করলে আসলে ইংরেজিতে ভালো করা টাফ। এখন খেয়াল করেন, আপনি ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় আপনার পারফেক্ট টাইম
নিজের ভোকাবুলারি লেভেলটা অনেক বাড়িয়ে নেওয়ার। এই যে আপনাকে বললাম, আপনি মনে করেন চিন্তা করলেন একটা সময় গিয়ে, স্যার আমার তো আসলে বাংলাদেশে থাকার ইচ্ছা নাই, আমি তো বাইরে চলে যাব, আমার ইন্টেনশন তো বাইরে চলে যাওয়ার। ভাই আপনি বাইরে যাইতে হলে আপনার জিআরই জিমেট পরীক্ষা দিতে হবে, আপনার আইএলটিএস করতে হবে, এগুলোর জন্য ভোকাবুলারি লাগবেই। আপনি বাইরের দেশে পড়াশোনা করতে যাবেন, সেখানেও আপনার ভোকাবুলারি লাগবে। তাহলে এই ভোকাবুলারিটা আপনার কোথায় বিল্ড আপ করার জায়গা? এই ভোকাবুলারি বিল্ড আপ করার জায়গা হচ্ছে আপনি স্টুডেন্ট লাইফে, অর্থাৎ ইউনিভার্সিটি লাইফে। আপনি চাকরি পরীক্ষা দিতে যাবেন, ভাই আপনি যদি চাকরির পরীক্ষা দিতে যাবেন, আপনার অনার্স শেষ হওয়ার পরে গিয়ে যদি আপনি একটা ভোকাবুলারি বই নিয়ে ভোকাবুলারি পড়া শুরু করেন, কখন সেই বই আপনি শেষ করবেন, কখন প্রিভিয়াস ভোকাবুলারি সলভ করবেন, কখন আসলে আপনি সেই স্কিলটা বাড়াবেন? এই ভোকাবুলারি স্কিল বাড়ানোর সবচাইতে গুরুত্বপূর্ণ সময় এবং সবচাইতে আদর্শ সময় হচ্ছে আপনি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যে টাইমটাতে আছেন সেই টাইমটাতে। এই টাইমটা যদি আপনি পারফেক্টলি ইউটিলাইজ করতে পারেন, তাহলে দেখবেন আপনি খুব চ্যাম্পিয়ন একজন চাকরির প্রার্থী হিসেবে, বা খুব মানে কি বলবো, উর্দি একজন ক্যান্ডিডেট হিসেবে আসলে কি করতে যাবেন, চাকরির পরীক্ষা দিতে যাবেন। একইভাবে হচ্ছে গ্রামারের পার্টটাও আমরা কি করতে পারি, টেনে নিতে পারি। ব্যাংক জব প্রস্তুতিতে ইংরেজি, ইংরেজি আসলে খুবই গুরুত্বপূর্ণ ব্যাংক জবের ক্ষেত্রে। কারণ আপনার রিটেন যেটা থাকে, রিটেন পরীক্ষা যেটা থাকে, ব্যাংকের রিটেন পরীক্ষা, ব্যাংকের পরীক্ষাগুলো আসলে হয় এইভাবে করে। ব্যাংকের রিটেন প্রথমে 100 মার্কের একটা প্রিলি হবে। এই প্রিলিতে যদি আপনি পাস করেন, 100 মার্কের প্রিলিতে যদি আপনি পাস করেন, এরপর রিটেন হবে 200 মার্কের। এই যে 200 মার্কের রিটেন হয়, এখানে কিছু থাকে ম্যাথ, কিছু থাকে জিকে, আর মানে ইংরেজিতে বিশাল অংশ লিখতে হয়। এখানে ফোকাস রাইটিং মানে আপনার যে রচনা টচনা টাইপের লেখা লিখতে হয়। প্রায় হচ্ছে 200-র মধ্যে 120 মার্ক, প্রায় 120 মার্কই হচ্ছে আপনার কিভাবে লিখতে হয়। 120 মার্কই হচ্ছে আমার হচ্ছে ইংরেজিতে লিখতে হবে। কাজে ইংরেজি ব্যাংক জব পাইতে হচ্ছে ইংরেজি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো আপনি যদি কি করতে না পারেন, আপনি যদি আপনার ভোকাবুলারি যদি ইয়ে না থাকে, কি না থাকে, স্ট্রং যদি না থাকে, আপনার ভোকাবুলারি পার্ট যদি স্ট্রং না থাকে, তাহলে কিন্তু আপনি ওই যে ইংরেজি লিখতে গিয়ে কিন্তু পারবেন না। হ্যাঁ, ভোকাবুলারিতে আপনি যত বেশি ভোকাবুলারি আপনি যত বেশি পারবেন, ব্যাংক জব প্রাপ্তিতে আপনি তত বেশি কি থাকবেন, এগিয়ে থাকবেন। এখন ফাউন্ডেশন ব্যাচ, এই যে P2 এর যে ফাউন্ডেশন ব্যাচ আছে, এই ফাউন্ডেশন ব্যাচ এবারই হচ্ছে 9 তারিখ হচ্ছে, 9 তারিখ থেকে এই ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট, যে P2 এর যে ফাউন্ডেশন ছিল সেটা হচ্ছে চাকরি আপনার 32 বছর পর্যন্ত অ্যাক্সেস পাওয়া যেত ফাউন্ডেশন ব্যাচে একবার ভর্তি হয়ে। এটা হচ্ছে এবারেই এটা শেষ সুযোগ। এরপর থেকে আসলে এই ফাউন্ডেশন ব্যাচের যে এই প্রসিজিওর আছে, এটা কিন্তু আর এক্সিস্ট করবে না। এরপর থেকে আর কেউ 32 ইয়ার্স পর্যন্ত আসলে অ্যাক্সেস যেটা পাওয়ার, সেটা কিন্তু আর কেউ পাবে না। এবার আসেন ব্যাংকের ম্যাথ। ম্যাথ দেখলেই আমাদের যেটা হয় সেটা হচ্ছে বাপরে বাপ জম্মের কঠিন। ঠিক আছে, এই ম্যাথ দেখার পরে মাথার মধ্যে খালি এরকম কোশ্চেন ঘুরে, হ্যাঁ আরে ভাই ম্যাথ এত কঠিন, এই আমার তো মনে হয় ব্যাংকে চাকরি পাওয়া সম্ভব না, কারণ আমি তো ম্যাথ পারি না। ভাই ম্যাথ বেশিরভাগ প্রার্থীরই আসলে একই বিশেষ করে যারা ইউনিভার্সিটিতে পড়ে এবং ম্যাথ টিউশন করে না, তাদের বেশিরভাগই আসলে ম্যাথ দেখলেই অবস্থা হয় যে ম্যাথ তো পারি না, ম্যাথ ছাড়া সব পারি কিন্তু ম্যাথ পারি না। এরকম টেনশন অনেকের মধ্যে মাথার মধ্যে কাজ করে যে ম্যাথ তো পারি না, বাপরে বাপ এই তো জন্মের কঠিন, এগুলো কেমনে হবে। হ্যাঁ, তো দেখেন এই যে ম্যাথের ক্ষেত্রে ফাউন্ডেশনটাই হচ্ছে, ম্যাথ পারা না পারা ডিপেন্ড করে ম্যাথের বেসিকের উপরে, বেসিকটা হচ্ছে ফাউন্ডেশন। আপনি যদি এখানে 7, 8, 9 এই ক্লাসগুলোর ম্যাথ বই যদি আপনি কাভার করেন, ম্যাথ বই যদি আপনি কি করেন, কাভার করেন, তাহলে দেখবেন এখানে ম্যাথে আসলে না পারার কিছু থাকবে না। আমরা আসলে ম্যাথ পারি না কারণ হচ্ছে এই যে 7, 8, 9 এর ম্যাথ, এগুলো আমরা পারি না। আমরা ম্যাথ পারি না কারণ হচ্ছে আমরা, আপনাকে যদি 6 এর ম্যাথ এখন করতে বলি, ভাই আপনি 6 এর ম্যাথ বইটা করেন তো, আপনার ইগোতে লেগে যাবে, স্যার আমি 6 এর ম্যাথ পারি না, আপনার এটা মনে হয় তাহলে আমি কি ইউনিভার্সিটিতে পড়ছি? ভাই 6 এর ম্যাথ আপনি পারেন না তো, সত্য স্বীকার করতে তো ইয়ে কিছু নাই, লজ্জার কিছু নাই, তাই না? সো তাহলে এই যে ক্লাস 6 এর ম্যাথ আপনি পুরো বইটা করেন। হ্যাঁ, এই ক্লাস 6 এর ম্যাথ করলেও ম্যাথের বেসিক স্ট্রং হয়। বেসিকের যে ম্যাথগুলো এগুলো আপনি পারবেন। কিন্তু ওই যে আমরা আসলে নিজে নিজে তো পড়ি না। এই নিজে নিজে যদি আপনি পড়তে পারতেন, তাহলে পৃথিবীর কোনো কোচিং সেন্টার আপনার দরকার হতো না। কিন্তু সমস্যাটা হচ্ছে, আপনি আজকে থেকে চিন্তা করলেন যে স্যার আমি নিজে নিজে পড়বো, আপনি 2 দিন পড়লেন, 3 দিন পড়লেন, চতুর্থ দিনে গিয়ে হচ্ছে আপনি খেয়ে হারিয়ে ফেলেন। কারণ আমার জাতিগতভাবে আমরা এমন, আমাদেরকে আসলে পুশ না করলে আমরা সামনে আগাই না। এই কারণেই যেটা হচ্ছে সেটা হচ্ছে, আপনার অনার্স লাইফে থাকতে আপনি অন্তত পক্ষে সেকেন্ডারি লেভেল বা আমার স্কুল লেভেলে যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো আপনার খুব ভালো করে আয়ত্তে চলে আসা উচিত। এই স্কুল লেভেলের ম্যাথগুলো অর্থাৎ 6, 7, 8, 9 এই ক্লাসের ম্যাথগুলো যদি আপনি পারেন, তাহলে এখানে কোনো
প্রবলেমই হবে না। চাকরির পরীক্ষাতে যে ম্যাথগুলো আসে সেগুলো আসলে 7, 8, 9, 10 চাইতে অনেক বেশি কঠিন কোনো কিছু না। আপনি যদি 6 থেকে 10 পর্যন্ত ম্যাথগুলো খুব ভালো করে পারেন, ব্যাংকের চাকরির যে কোনো ম্যাথ আপনি অনায়াসে করতে পারবেন যদি আপনার প্র্যাকটিসে থাকে। ফাউন্ডেশনে আমার ম্যাথ কি করতে হবে, আমি ম্যাথের ফাউন্ডেশন বা ম্যাথের বেসিকটা আমি আসলে কিভাবে স্ট্রং করব, ম্যাথের ফাউন্ডেশন বা ম্যাথের বেসিক স্ট্রং করতে হলে আমার 6, 7, 8, 9 এর ম্যাথগুলো করতে হবে। এখন এই যে ম্যাথগুলো করতে হবে 6, 7, 8, 9 এর, এই ম্যাথগুলো আসলে আমি তো আজকে বলে যাচ্ছি, আপনারা শুনতেছেন, কিন্তু সবচেয়ে আহ, আপনার খুব নির্মম পরিহাসের ব্যাপার হচ্ছে যেটা, এই সাজেশনটা আপনার ভালো লাগবে না। এই যে আপনাকে 6 থেকে 10 পর্যন্ত ম্যাথ করতে বলেছি, এটা আপনার ভালো লাগবে না, আপনি এটা শুনবেন না। আপনি কঠিন কঠিন ম্যাথ বইয়ের পিছনে দৌড়াবেন, এই ভাইয়ের সাজেশন, ওই ভাইয়ের সাজেশন, এগুলোর পিছনে ছুটবেন। কিন্তু চাকরির যে পাওয়ার জন্য যে বেসিক কাজটুকু দরকার, সেই কাজটুকু আসলে আপনি করবেন না। দিনের পর দিন অযত্নে অবহেলায় এই পোর্শনটুকু পড়ে থাকবে। অনার্স শেষ হওয়ার পরে আপনি যখন আস্তে আস্তে রিয়েলাইজ করবেন, দেখবেন ইট উইল বি টু লেট। সেই ঘুরে ফিরে আপনার শেকড়ের কাছেই ফিরে আসতে হবে, যে শেকড়কে আপনি আজকে অবহেলা অবজ্ঞা করে চলে যাচ্ছেন। সেই শেকড় কোনটা? এই যে স্কুল লেভেলের যে ম্যাথগুলো আছে, ম্যাথ বইগুলো আছে, সেগুলো। বিশ্বাস করেন, আপনি করবেন না। কেন করবেন না সেটা আপনি নিজেও জানেন না। এর একটা কারণ এটা হইতে পারে আপনার ইগো প্রবলেম। আমি চাকরির প্রস্তুতির জন্য ভালো ম্যাথ বই পড়বো, 6, 7, 8, 9 আমার লেভেল কি ওই লেভেলে নাকি? মানুষে কি বলবো আমি সিক্সের ম্যাথ করতেছি দেখলে? এই যে মানুষে কি বলবে আমি সিক্সের ম্যাথ করছি দেখলে? এই যে সাইকোলজিক্যাল একটা প্যারা আপনার মধ্যে ঢুকে যাবে, এটাই আপনাকে আসলে আটকে দিবে। সো ম্যাথের ফাউন্ডেশন স্ট্রং করতে হলে আপনি 6 থেকে 10 পর্যন্ত ম্যাথগুলো ভালো করে করেন। সাধারণ জ্ঞান প্রস্তুতি, সাধারণ জ্ঞানের প্রস্তুতির ক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হচ্ছে, আপনি ফাউন্ডেশন কোর্সে যারা এনরোল্ড থাকবেন তারা তো হচ্ছে সাধারণ জ্ঞানগুলো আপনাদেরকে পড়ানো হবে, ওইখানে যে সাধারণ জ্ঞানগুলো পড়বেন তাই এনাফ। এটা ছাড়া আইসিটির দরকার হয়, আইসিটিটাও আসলে পড়ানো হবে ফাউন্ডেশনে। কেমন? এই সাধারণ জ্ঞান এবং আইসিটি দুইটা বিসিএস এবং ব্যাংক দুই জায়গাতেই লাগে, ঠিক আছে? দুই জায়গাতেই লাগে। এবার আসে কত কিছু জিনিস, কিছু কথা বলে তারপর আপনাদের কোয়েশ্চেনগুলো আমি নিচ্ছি। এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো অভিজ্ঞতার আলোকে লেখা কিছু কথা, একটু মন দিয়ে শুনেন। বিশ্ববিদ্যালয় জীবনে কিছু সাধারণ ভুল যেগুলো আমরা করে থাকি। বিশ্ববিদ্যালয়ের লাইফটা হচ্ছে খালি এনজয় আর এনজয়ের। এই যে গান বাজনা করতেছি, এনজয় করতেছি, তার মানে কি এনজয় করাটা ভুল, অপরাধ? ডেফিনেটলি অপরাধ না। কিন্তু এই গান বাজনা এনজয়ের পাশাপাশি, এই লাইফটাকে এনজয় করার পাশাপাশি, এই লাইফের উপর ভর করে যখন আমার বাকি জীবনটা চলতে হবে, যে জীবনটা আমার লিড করতে হবে, ইউনিভার্সিটি লাইফের 4-5 বছর পরের যে জীবনটা পড়ে আছে, সেই জীবনের জন্য কিছু সময় আমাকে বের করতে হবে, এনজয়ের কিছু এনজয় কার্টেল করে। আমি যদি কেবল এনজয়ের উপর থাকি, তাহলে এই যে আপনার হচ্ছে আমার 4-5 বছর এনজয় করার পর বাকি সময়টা যেন আপনি আসলে কষ্ট না কাটান, সেটাও আপনার লক্ষ্য রাখতে হবে। ইউনিভার্সিটি লাইফের আমাদের আরেকটা মারাত্মক বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়ার উপর অনেক বেশি আসক্তি। এটা শুধু ইউনিভার্সিটি লাইফ না, সর্বক্ষেত্রেই সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক বেশি এডিক্টেড। কিন্তু দেখেন, আপনি যে সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়াতে আমি টাইমটা অনেক বেশি টাইম পার করছি। এখান থেকে কিছু সময় বের করে আমি যদি এই সময়গুলো একটু ভোকাবুলারি চর্চা করি, ইউনিভার্সিটির পরের যে লাইফটা, চাকরি পাওয়ার যে দৌড়, সেই দৌড়ে কিন্তু আমি এগিয়ে থাকবো। আমি এখানে কোনো কিছুই বাদ দিয়ে দিতে বলছি না, সব কিছুই করেন, কিন্তু একই সাথে আপনার যে সামনে যে ভবিষ্যৎটা আপনাকে ডাকছে, সেই ভবিষ্যতের জন্য আপনি আসলে কতটুকু প্রস্তুত নিজেকে করছেন, সেই জিনিসটা একটু মাথায় রাখবেন। আমাদের চতুর্থ বর্ষ শেষে, ফোর্থ ইয়ার শেষে আমাদের অনেকের অবস্থা হয়ে যায় এরকম। এগুলো হচ্ছে ফার্স্ট ইয়ার, এই যে ফার্স্ট ইয়ারের অবস্থা হচ্ছে এটা, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের অবস্থা হচ্ছে এটা, ফোর্থ ইয়ারের অবস্থা হচ্ছে এইটা। ফোর্থ ইয়ারের পরে গিয়ে যখন দেখতেছেন একদম শেষ শেষ পর্যায়ে, যে মানুষটা আপনার খুব কাছের ছিল, সেই মানুষটাকে পাওয়ার জন্য হলেও আপনার কি করতে হবে? একটা চাকরি পাইতে হবে। কিন্তু আপনার তো চাকরির কোনো প্রস্তুতিই নাই, তাহলে আপনি কোথায় যাবেন? কিভাবে চাকরি করবেন? আমার অবস্থা এরকম না হয়, আমার ফ্যামিলির হাল ধরতে হবে, আমার একটা চাকরি দরকার, চতুর্থ বর্ষ শেষে যাতে আমার চাকরি প্রস্তুতি শুরু হয়েছে এরকম অবস্থা না হয়, এই জন্য নিজেকে ওই যে এই সময়গুলোতে সোশ্যাল মিডিয়া এবং এনজয় সময়টা কম দিয়ে, এই জায়গাটাতে একটু একটু, মানে এখানে সময় কম দিয়ে না, এখান থেকে কিছু সময় বাঁচিয়ে এইখানের এই ফেজটা না দেখার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। করণীয় কি? আপনি আপনার অন্যান্য ব্যস্ততার পাশাপাশি নিজের স্কিল বৃদ্ধিতে কিছু সময় ব্যয় করুন, নিজের স্কিলটা বাড়ানোর জন্য কিছু টাইম আপনি দেন।
ভোকাবুলারি এবং ম্যাথ প্রস্তুতি এমনভাবে হোক যেন জিআরই জিমেটের জন্য নিজেকে প্রস্তুত করে নিতে পারেন। অর্থাৎ আপনি বাইরে চলে যাবেন, বাইরে ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন স্কলারশিপ নিয়ে, তখন আপনার জিআরই এবং জিমেটের স্কোর দরকার হবে। জিআরই জিমেটের স্কোরের জন্য আপনার ম্যাথ এবং ভোকাবুলারি দরকার হয়। সো ম্যাথ এবং ভোকাবুলারি স্কিলটা ওভাবে করেন যাতে ব্যাংকের চাকরির পাশাপাশি আপনার জিআরই জিমেটও আমার কি হয়ে যায়, কাভার হয়ে যায়। আপনি যদি ইউনিভার্সিটি লাইফে আসলে এটা পারফেক্টলি সময়টা দিতে পারেন তাহলে কিন্তু একটা দারুণ কাজ হবে। এবার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে দুইটা কথা বলি। একটা হচ্ছে পড়াশোনা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে পড়া পড়া ভাব, পড়া পড়া ভাব, পড়াশোনার অভাব। আর একটা হচ্ছে পারফেক্ট পড়াশোনা। ওই যে ইউনিভার্সিটিতে যাওয়ার সময় এখন একটা কারেন্ট অ্যাফেয়ার্সের বই নিয়ে গেছেন, সারাদিন কারেন্ট অ্যাফেয়ার্সের মুখ ডুবে বসে আছেন, এটা হচ্ছে পড়াশোনা না, এটা হচ্ছে পড়াশোনা পড়াশোনা ভাব। কারণ এই যে বললাম কারেন্ট অ্যাফেয়ার্স তো আপনার আসলে এখন পারফেক্টলি কোনো কাজেই দরকার হচ্ছে না। আর পারফেক্ট পড়াশোনা হচ্ছে আপনি একটা সিস্টেমেটিক ওয়েতে আপনি জানেন আপনার কি পড়তে হবে, আপনি সেটাই পড়ছেন। পারফেক্ট পড়ালেখা হচ্ছে সেটা আপনি ইউনিভার্সিটি গিয়েছেন, ভোকাবুলারি স্কিল বাড়াচ্ছেন, ইউনিভার্সিটি গিয়েছেন ম্যাথের স্কিল বাড়ানোর চেষ্টা করছেন, এগুলো হচ্ছে পারফেক্ট পড়াশোনা। সো পারফেক্ট বিষয়টা হচ্ছে কি, পারফেক্ট বিষয়টা হচ্ছে আপনার আমরা পড়াশোনাটা করব সিস্টেমেটিক ওয়েতে। আমি যখন ফাউন্ডেশন ব্যাচে অ্যাডমিট হব, ফাউন্ডেশন ব্যাচে যখন অ্যাডমিট হব তখন ফাউন্ডেশন ব্যাচ থেকে কিন্তু আমাকে গাইড করা হবে, ফাউন্ডেশন ব্যাচ থেকে আমাকে সপ্তাহে সপ্তাহে কিছু পড়ানো হবে, পড়া দেওয়া হবে। আমার কাজ হচ্ছে ওই পড়াগুলো, ওই পড়াটুকু পারফেক্টলি কি করা, শেষ করা। তাহলেই কিন্তু আমি অনার্স শেষ হওয়ার আগেই নিজেকে কি করে নিতে পারবো, গুছিয়ে নিতে পারবো। সো যেটা বলছি সেটা হচ্ছে আহ, আহ, সো যেটা বিষয় সেটা হচ্ছে পড়াশোনা পড়াশোনা ভাব না করে বরং আমরা আমরা পারফেক্টলি যে জিনিসটা পড়া দরকার সেই জিনিসটাতে যাতে আমি কি করতে পারি, সেই জিনিসটা যাতে আমার হয়, কাজটা করতে পারি, সেটা একটু মন দেবেন। ওয়াই ফাউন্ডেশন কোর্স? এই ফাউন্ডেশন কোর্সটা করে আসলে কি লাভ হবে, কি কি উপকার আসবে ফাউন্ডেশন কোর্সটা? এই ফাউন্ডেশন কোর্সের উপকারটা হচ্ছে আপনার অনার্স শেষ হওয়ার পরে, অনার্স শেষ হওয়ার পরে আপনি একটা স্ট্রং বেসের উপর দাঁড়িয়ে চাকরির দিকে যেতে পারবেন। প্রথম বিষয় হচ্ছে এইটাই হচ্ছে উপকার। কি পাবেন? আপনার 32 বছর পর্যন্ত অ্যাক্সেস পাবেন এই ফাউন্ডেশন কোর্সে যদি আপনি একবার এনরোলড হয়ে যান। অর্থাৎ আপনার যতদিন পর্যন্ত চাকরি হবে না ততদিন পর্যন্ত আপনি এই কোর্সে থাকতে পারবেন। তাহলে আপনি বুঝতেই পারছেন এটা কি কি পাচ্ছেন সেটা। আর উপকারের কথা যেটা বলি সেটা হচ্ছে যে বিল্ডিং যত বেশি, ফাউন্ডেশন যত বেশি মজবুত, সে ঝড়ে কি হবে না, পড়ে যাবে না। যার 6 মাসের প্রিপারেশন আর যার 2 বছরের প্রিপারেশন, যার 1.5 বছরের প্রিপারেশন, যার 1 বছরের প্রিপারেশন, এগুলোর মধ্যে তো ডেফিনেটলি কিছু পার্থক্য থাকবেই। অনেকেই বলেন একাডেমিক লাইফে একাডেমিক পড়াশোনা করুন, চাকরি পড়াশোনা করার কোনো দরকার নেই, চাকরি পড়াশোনা করার জন্য অনার্স লেভেলের পরে যথেষ্ট টাইম আছে। হ্যাটস অফ টু হিম, খুব ভালো কথা উনি বলেছেন। একাডেমিক পড়া খুবই জরুরি, নো ডাউট। কিন্তু আপনি কি আপনার 7 দিনে আপনি কি বলতে পারেন আপনি 7 দিনে 7 দিনই একাডেমিক পড়াশোনা করেন? করেন না, আমরা কেউই করি না। তো একাডেমিক পড়ার পাশাপাশি যদি আমি আমার স্কিলটা বাড়াই, আমি যদি চাকরি পাওয়ার জন্য যে প্রস্তুতিটা দরকার সেটা যদি আমি নেই, তাহলে ক্ষতিটা কোন জায়গায়? যারা বলেন একাডেমিক পড়াশোনায় মন দাও, আপনি হচ্ছে চাকরির পড়াশোনা এখন করার দরকার নাই, আপনার অনার্স শেষ হওয়ার পরে চাকরির পড়াশোনাটা কি ওনারা এসে আপনার জন্য করে দিবেন? বা ওনারা কি 5টা ভোকাবুলারি আপনাকে শিখিয়ে দিবেন? ডেফিনেটলি দিবেন না। তাহলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভাই আপনার লাইফ আপনার, আপনি কিভাবে আপনার লাইফটাকে গুছাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি চাইলে ইউনিভার্সিটি লাইফে চিল আর চিল করে কাক চিল সব একসাথে ভাজি করে খেয়ে ফেলতে পারেন। আবার আপনি চাইলে চিলের মাংস একটু কম খায় ভবিষ্যতে মাটন খাওয়ার জন্য নিজেকে কি করতে পারেন, প্রস্তুত করতে পারেন। নাও চয়েস ইজ ইয়োর্স। ড্রিম বিগ, অনেক বড় কিছু স্বপ্ন দেখেন, সে অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে থাকেন। ডেফিনেটলি ইউ উইল অ্যাচিভ সামথিং রিয়েলি ভেরি বিগ। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে এখন করতে পারেন, আমি আপনাদের কোয়েশ্চেনগুলো এখন নিব। স্যার প্রশ্নের নম্বর বন্টন প্রিলিও লিখিত ভেঙে সাবজেক্ট ভিত্তিক বলুন। আচ্ছা, প্রিলিও সাবজেক্ট ভিত্তিক লিখিত বন্টন যদি আমি বলি সেটা হচ্ছে ব্যাংকের 100 মার্কের প্রিলি, 100 মার্কের প্রিলির মধ্যে
বাংলা 25, বাংলা 25, ইংরেজি 25, ম্যাথ 20, জিকে 20, আইসিটি 10। তাহলে প্রিলির প্রিপারেশন শেষ। 25, 25, 50, 60, 70, 80, 90, 100। এই 100 গেলে হচ্ছে ব্যাংকের প্রিলির প্রিপারেশন। ব্যাংক রিটেন হচ্ছে 200 মার্কের পরীক্ষা। 200 মার্কের পরীক্ষায় ম্যাথ হচ্ছে আপনার 25 থেকে 30, এটা ভ্যারি করে, হয়তো কখনো 25 দেয়, কখনো 30 দেয়। ফোকাস, একটা বাংলা ফোকাস, একটা ইংরেজি ফোকাস, দুইটা মিলে হচ্ছে 35, 35, 70, 35 ইন্টু 2, 35 ইন্টু 2, 70। একটা আর্গুমেন্ট রাইটিং আসে, আর্গুমেন্ট রাইটিং, এটাই হচ্ছে 30 নম্বর থাকে। তাহলে 70 আর 30 100, এখানে গেল 30। ট্রান্সলেশন আসে 10 নম্বর, ট্রান্সলেশন আসে 10। প্যাসেজ যে পড়ছেন কম্প্রিহেনশন, এই প্যাসেজ থেকে প্রশ্ন আসে, এখানেও থাকে প্রায় 25 থেকে 30 মার্কের প্রশ্ন থাকে। এইগুলো মোটা দাগে হচ্ছে আপনার সিলেবাস, ব্যাংকের রিটেন সিলেবাস হচ্ছে মোটা দাগে এগুলো। আর হচ্ছে জিকে থাকে 30 নম্বরের, মনে রাখবেন জিকে 30 মার্কের থাকবে, লিখিত জিকে, অর্থাৎ এক কথায় উত্তর করতে হবে। মনে করেন বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে, এটা এক কথায় উত্তর করতে হবে এভাবে, ঠিক আছে? আমি ইঞ্জিনিয়ারিং সেকেন্ড ইয়ারে পড়ি, আমি কিভাবে প্রিপারেশন নেবো, যে যেভাবে বললাম, এই যে এখন থেকে আপনি হচ্ছে কি করেন, আপনার ম্যাথ, আপনি যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়েন আপনার তো ম্যাথ ভালো পারেন, তারপর ম্যাথগুলো একটু প্র্যাকটিসে রাখবেন, ইংরেজি ভোকাবুলারি স্কিল বাড়াইতে থাকেন। তারপর হচ্ছে এই যে বাংলা যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো আস্তে আস্তে ফাউন্ডেশনের সাথে সাথে তাল মিলিয়ে অল্প 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 করে পড়া এগিয়ে রাখেন, তাইলে দেখবেন ভালো করতে পারবেন। 6 থেকে 10-এর বোর্ড বুক কভার করতে কত, আপনি মাত্র অনার্স কমপ্লিট করেছেন, এটা আপনি ভাগ করে নেবেন। একটা বই সর্বোচ্চ 10 দিন করে টাইম নিয়ে এভাবে করে শেষ করেন। ডিগ্রি থেকে ব্যাংকে জব করার ক্ষেত্রে আপনার হচ্ছে মাস্টার্স থাকতে হবে, মাস্টার্স থাকলে তারপর পারবেন। ভোকাবুলারি প্রিপারেশন কিভাবে নেবেন সেটা ফাউন্ডেশন ব্যাচে আপনাকে বলে দেওয়া হবে, অথবা আপনি যদি ফাউন্ডেশনে না থাকেন তাহলে আপনি যে কোনো একটা ভালো ভোকাবুলারি বই নেবেন, সেখান থেকে ধারাবাহিকভাবে পড়ার চেষ্টা করবেন। একটু বিরক্ত লাগবে, ধৈর্যহানি ঘটবে, বাট ভালো কিছু পেতে হলে আপনার এটার বিকল্প নাই। আর একটা জিনিস হচ্ছে, নতুন শব্দ যাই পাবেন, যাই শিখবেন, সেটা কোথাও লিখে রাখবেন। সবগুলোই মনে থাকবে না, যতটুকু মনে থাকে, যে 4, 5টা, 10টা নতুন শব্দ মনে আসবে, সেগুলো আপনার জন্য ভবিষ্যতে ইনভেস্টমেন্ট মনে রাখবেন। ব্যাংকের জন্য নিউজ পেপার কি কি পড়তে হয়, ব্যাংকের জন্য আপনি বণিক বার্তা পড়তে পারেন, আর যে কোনো নিউজ পেপার পড়লেই হয়। অর্থ বাণিজ্য পাতাটা ভালো করে পড়বেন, ঠিক আছে? 7, 8, 9-এর ম্যাথের কোন টপিকগুলো বেশি ফোকাস করব ব্যাংকের জন্য হলে, আমরা হচ্ছে পাটিগণিত পার্ট যেটা আছে, পরিমিতি পার্ট যেটা আছে, এগুলো ভালো করে ফোকাস করবেন। ফাউন্ডেশনের রুটিনে ম্যাথ তো সেপ্টেম্বর থেকে শুরু। এটা ফাউন্ডেশন ব্যাচে আপনি টেলিগ্রাম গ্রুপে নক করলে এটার ব্যাপারে জানাইতে পারবেন। ফেব্রুয়ারি থেকেই কিন্তু ব্যাংকের বিষয়গুলো শুরু করবে। এটা আনসার করেছি। জেনারেল ব্যাংকে প্রিপারেশন, ওই বিবিএডি প্রিপারেশন হবে। আর যে আপনি ব্যাংকে প্রিপারেশন নিলে দুইটাই কভার হবে। শুধু 9ম 10ম শ্রেণীর গণিত ভালোভাবে ক্লিয়ার থাকলে হবে ভাই না, আপনি যদি ম্যাথ যদি এখানে এটা ডিফার করে, যদি আপনার হচ্ছে ম্যাথ ভালো হয় তাইলে তো সমস্যা নাই, কিন্তু যদি আপনার ম্যাথ উইক থাকেন, তাহলে আমি বলবো আপনি 7, 8, 9-এর ম্যাথগুলো করবেন। ব্যাংকের রিটার্ন আসে, ডেফিনেটলি ব্যাংকে রিটার্ন আসে, কেন রিটার্ন আসবে না? ফাউন্ডেশন বলতে কি, বিসিএস ফাউন্ডেশন, ওইটা বললাম, ব্যাংকটাও কভার করা হবে এবার। কোন টপিকগুলো, আচ্ছা কোন টপিকগুলো ফোকাস করবেন সেটা আমি অলরেডি বলেছি। কোর্স ফি বা কোর্স রিলেটেড রুটিন সম্পর্কে যে কোনো তথ্যের জন্য আপনাদেরকে এখানে অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে জাস্ট যোগাযোগ করলেই চলবে, কেমন? বাংলা আপনি যে টপিকগুলো, ওগুলো কি এনাফ? এগুলো শুনেন, এনাফ বলে তো কোনো কিছু হয় না, তবে এগুলো মেজরিটি কোয়েশ্চেন কভার করবে, কেমন? মেজরিটি কোয়েশ্চেন এই জায়গাগুলো থেকে আসবে আর কি, ম্যাক্সিমাম কোয়েশ্চেন কভার করবে এগুলো। ব্যাংক জবের ক্ষেত্রে সাবজেক্ট ম্যাটার করে না। জিকে নিয়ে তো কিছু বললেন না। জিকে নিয়ে আমি বলেছি, আপনি হয়তো খেয়াল করেন না। জিকে নিয়ে আমি যেটা বলছি সেটা হচ্ছে, ফাউন্ডেশন কোর্সে জিকেতে যা পড়ানো হবে ওগুলো ভালো করে পড়বেন। ব্যাংকের জিকের ক্ষেত্রে রিসেন্ট টপিকটা বেশি গুরুত্বপূর্ণ, কাজে আপনি ফাউন্ডেশনে জিকে যা পড়ানো হবে সেগুলো হচ্ছে বেসিক জিকে। আর আপনি যখন ব্যাংকের পরীক্ষা দিতে যাবেন তার আগের যে সমসাময়িক ইস্যু থাকবে, ওগুলো আপনার ব্যাংকের জন্য ভালো করে পড়তে হবে। আমি এটা বলেছি, আপনি হয়তো খেয়াল করতে পারেন নাই। ফাউন্ডেশনের রুটিনটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? শুনেন, ভোকাবুলারি অনেক পড়ছি, আপনি পড়েন, কোনো সমস্যা নাই, ভুলে যাবেন, এটাই স্বাভাবিক। ভোকাবুলারির ক্ষেত্রে ভোকাবুলারি পড়ে আমরা ভুলে যাই, এটা খুবই স্বাভাবিক বিষয়, এটাকে অস্বাভাবিকভাবে চিন্তা করার কিছু নাই। ভোকাবুলারি ভুলবেন, আবার এখানে দেখবেন 10টা ভোকাবুলারি নতুন পড়লে
3টা মনে থাকেন 7টা ভুলে যায়, এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। যে 3টা মনে থাকছে এই 3টাই হচ্ছে আপনার আগামী দিনের ইনভেস্টমেন্ট। এটা খুবই স্বাভাবিক বিষয়। ব্যাংকের সার্কুলার থেকে নিয়োগ কত সময় লাগতে পারে আর নিজের জেলায় কি পোস্টিং পাওয়া সম্ভব, এটা পোস্টিংটা আসলে ডিপেন্ড করে, তবে সাধারণত ব্যাংকের নিজের জেলাতে পোস্টিং হওয়ার পসিবিলিটি বেশি থাকে। আর হচ্ছে আপনার সার্কুলার হওয়ার থেকে 1 বছরের মধ্যেই সাধারণত ফুল প্রসেস শেষ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, ফাউন্ডেশনে 2টা কোর্সেরই একই সাথে প্রিপারেশন হবে। সাবজেক্ট ম্যাটার করে মেইন জবে বলেছি, কোনো সমস্যা নেই, সাবজেক্ট ম্যাটার সমস্যা নেই। আপনি এলিজিবল, যদি আপনি পরীক্ষা দেওয়ার এলিজিবল হন তাইলেই পারবেন। একজন বলছেন উনি ফার্স্ট ইয়ারে, ওনার কি ভর্তি হওয়া উচিত কিনা। দেখেন, এই প্রসঙ্গটা আসলে একটু আপনার উপর ডিপেন্ড করবে আপনি আসলে এখন ভর্তি হবেন কিনা। তবে এখন ভর্তি হলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আপনি 32 ইয়ার্স পর্যন্ত অ্যাক্সেস পাওয়ার যে সুবিধাটা, এটা কিন্তু শেষ হয়ে যাবে আপনার এবারে পরে এই সুবিধাটা থাকছে না ফাউন্ডেশনের। ঠিক আছে, কাজে আপনি যারা ভর্তি হওয়ার তারা এখন ভর্তি হয়ে যাওয়াটাই ওয়াইজ হবে। কারণ আপনি যদি আসলে এই কোর্সটা করতেই চান, তাহলে যেখানে আপনি সর্বোচ্চ সুবিধাটা পাচ্ছেন 32 ইয়ার্স পর্যন্ত এবার ভর্তি হলে, তাহলে সেটা আপনি কেন মিস করবেন। হ্যাঁ, আমি কিছু কোশ্চেন দেখি। স্যার, ভোকাবুলারি কি সিনোনিম অ্যান্টোনিম সহ পড়বো নাকি শুধু মিনিং? সিনোনিম অ্যান্টোনিম সহ দেখবেন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, ভোকাবুলারি তো অনেকগুলো পড়া, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে। হ্যাঁ, ব্যাংকে সিজি কত লাগে আপনার হচ্ছে মোটা দাগে হচ্ছে আপনার 3rd ক্লাস না থাকলেই হইলো। ঠিক আছে, পরীক্ষা দিতে পারবেন। সো সবাই ভালো থাকি, আমরা সবাই ভালো থাকি, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আশা করছি ফাউন্ডেশন কোর্সে ভর্তি হওয়ার পর আপনাদের সাথে দেখা হবে, আড্ডা হবে। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি সবাইকে।